আজ আমরা কোচবিহার দক্ষিণ নিয়ে কথা বলবো। তবে এটা শুধু একটা ভোটের ফলাফল বিশ্লেষণ নয়, বরং একটা অঞ্চলের মানুষ যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন তার পেছনের কারণগুলো বোঝার একটা চেষ্টা। দেখুন, আমাদের উদ্দেশ্য কোনো দলকে সমর্থন করা বা কারোর বিরোধিতা করা নয়। আমাদের লক্ষ্য একটাই, তথ্যের ভিত্তিতে এটা বোঝা যে মানুষ যখন কোনো রায় দেয় তখন কেন দেয়, আর সেই রায় থেকে আমরা সুশাসনের জন্য কি শিখতে পারি। চলুন আমরা যাই উত্তরবঙ্গের সমতলে, কোচবিহার জেলা। এখানকার জীবনরেখা হল তোর্ষা আর জলঢাকা নদী। এখানকার মাটি খুব উর্বর, কিন্তু মানুষের জীবনযাত্রাটা অতটা সহজ নয়। এখানকার মানুষের রোজগার, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সবকিছুই এই নদী আর মাটির সাথেই জড়িয়ে। তাই এখানকার রাজনীতি বুঝতে হলে সবার আগে এই মাটি আর তার মানুষদের মনের কথাটা বুঝতে হবে। ভোট মানে তো শুধু কে জিতল আর কে হারল তার হিসাব নয়, তাই না? ভোট আসলে মানুষের রোজগারের কথা বলে, তাদের সম্মানের কথা বলে, তাদের ভবিষ্যতের কথা বলে। আমরা যখন কোনো ভোটের ফলাফল দেখি তখন আসলে হাজার হাজার মানুষের প্রতিদিনের লড়াই আর তাদের স্বপ্নগুলোর একটা সম্মিলিত প্রকাশ দেখি। এই সত্যিটাই হলো আমাদের এই আলোচনার ভিত্তি। তো চলুন এবার একটু গভীরে ঢোকা যাক কোচবিহার দক্ষিণের। এখানকার সমাজটা কিভাবে বোনা, এখানকার অর্থনৈতিক বাস্তবতাই বা কী, যা শেষ পর্যন্ত ঠিক করে দেয় রাজনীতির গতিপথ কোন দিকে যাবে। আসুন এখানকার মাটি আর মানুষের আসল ছবিটা একটু বোঝার চেষ্টা করি। কোচবিহারের জনসংখ্যার গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে প্রায় ৭৪% হিন্দু আর ২৫.৫% মুসলিম মানুষ বাস করেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো এখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, মানে ৫০%ই তফসিলি জাতিভুক্ত। এটা কিন্তু সারা ভারতের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। এখানে মূলত বাঙালিরাই সংখ্যাগুরু, তবে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরাও একটা বড় অংশ। এই সামাজিক বুননটা এখানকার রাজনীতির সমীকরণকে দারুণভাবে প্রভাবিত করে। এখানকার অর্থনীতিটা পুরোপুরি চাষের ওপর নির্ভরশীল। জিআই ট্যাগ পাওয়া কালো নুনিয়া চাল এই অঞ্চলের গর্ব, কিন্তু তার উল্টো পিঠেই আছে বেকারত্বের এক কঠিন সত্যি। বহু যুবককে কাজের খোঁজে বাইরে, এমনকি উপসাগরীয় দেশগুলোতেও চলে যেতে হয়। পরিকাঠামোর অভাব তো রোজগারে লড়াই। ৩১ আর ৩৪ নম্বর জাতীয় সড়কের মতো রাস্তাও বর্ষায় ডুবে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর সাথে আবার ২ টাকা কেজি চালের মতো প্রকল্পে ঠিকমতো জোগান না পাওয়ার মতো সমস্যাও আছে। এই সব সমস্যাগুলো সরাসরি মানুষের জীবনে ধাক্কা দেয়। ২০২১-এর বিধানসভা ভোটে এই অঞ্চলের রাজনৈতিক ছবিটা একেবারে পাল্টে গেল। এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে অনেক দিনের জমে থাকা ক্ষোভ আর কারণ ছিল। আসুন আমরা সেই রাজনৈতিক বদলের কারণগুলো একটু খুঁজে দেখি। এই সংখ্যাগুলো দেখলেই পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে। ২০১৬-তে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল ৪৬.২%, আর বিজেপির মাত্র ১০.১%। ঠিক ৫ বছর পর ২০২১-এ এসে দেখুন ছবিটা পুরো উল্টে গেল। বিজেপির ভোট শেয়ার বেড়ে দাঁড়ালো ৪৬.৮%, আর তৃণমূলের কমে হল ৪৪.৩%। মানে ক্ষমতার পাল্লাটা পুরোপুরি ঘুরে গিয়েছিল। এই পরিবর্তনটা যে কতটা বড় ছিল তাই একটা সংখ্যায় বলে দেয়। মানে প্রায় ৩৬% ভোট বেড়ে গেল বিজেপির মাত্র ৫ বছরে। এটা কোনো ছোট ঢেউ ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক স্মরণ। ভোটারদের একটা বিরাট অংশ তাদের আগের সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই রায়টা দেওয়া হয়েছিল ৮৩%-এরও বেশি ভোটদানের মাধ্যমে। ২০১৬ আর ২০২১ দুটো ভোটেই কিন্তু ভোটদানের হার প্রায় একই ছিল। এর থেকে কি প্রমাণ হয়? এটাই যে এটা কোনো হঠাৎ আসা হাওয়া ছিল না, বরং ভোটারদের একটা সচেতন এবং বড় সিদ্ধান্ত ছিল। তাহলে আসল প্রশ্নটা হলো কেন? ভোটাররা কেন এতটা ক্ষুব্ধ ছিলেন? কোন কারণগুলো তাদের এই পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছিল? এবার আমরা সেই কারণগুলোর গভীরে যাব, যেগুলো কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গোটা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের ক্ষোভের একটা প্রতিফলন। প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় কারণটা ছিল কাটমানি। অভিযোগটা ছিল সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছনোর আগেই তার একটা অংশ স্থানীয় স্তরে কেটে নেওয়া হচ্ছে। এই ব্যাপারটা মানুষের মনে একটা তীব্র ক্ষোভ তৈরি করেছিল। ভাবুন একবার, সরকারি যোজনা আপনার সাহায্যের জন্য, অথচ সেই টাকা পেতে গেলেও যদি কাউকে ভাগ দিতে হয় তাহলে কেমন লাগে? ব্যবস্থার ওপর থেকে বিশ্বাসটাই তো উঠে যায়, তাই না?
কোচবিহারের অনেক জায়গায় গ্রামবাসীরা সেই টাকা ফেরত চেয়ে নেতাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে রাজ্য সরকারকেও এই সমস্যার কথা জনসম্মুখে স্বীকার করতে হয়েছিল। এই রাগটা মানুষের মনে গিপশুকে গেঁথে গিয়েছিল। মানুষের ক্ষোভের দ্বিতীয় বড় কারণ ছিল নিয়োগে দুর্নীতি। বিশেষ করে শিক্ষিত যুবক যুবতীদের মনে এটা একটা বিরাট ধাক্কা দেয়। তাদের মনে হয়েছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। একটা সরকারি চাকরির আশা তাদের কাছে ভবিষ্যতের চাবিকাঠি, আর সেই স্বপ্নটাই যখন দুর্নীতির কারণে ভেঙে যায় তখন তার প্রভাব মারাত্মক হয়। শিক্ষক আর এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আদালতকে প্রায় ২৫,০০০ চাকরি বাতিল করতে হয়, যা বহু মানুষের স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। এর প্রভাব কোচবিহারেও পড়েছিল। যখন স্থানীয় স্তরের লোকে দেখত যে দুর্নীতির অভিযোগে নাম জড়ানো কেউ চাকরি পাচ্ছে, তখন স্বজনপোষণের ধারণাটা আরও পোক্ত হতো। এই দুর্নীতিটায় শিক্ষিত যুবক আর তাদের পরিবারের আশাকে একরাশ হতাশায় বদলে দিয়েছিল। গণতন্ত্রের আসল সৌন্দর্য তো এখানেই যে সাধারণ মানুষ কথা বলতে পারবে আর নেতারা সেই কথা শুনবেন। এটাই তো আমাদের গণতন্ত্রের মর্যাদার ভিত্তি। যখনই কথা বলা আর শোনার রাস্তাটা বন্ধ হয়ে যায়, যখন মানুষের কথা আর শোনা হয় না, তখনই কিন্তু ক্ষোভ বাড়তে থাকে। কোচবিহারের এই রায় আসলে ছিল সেই সম্মান আর মর্যাদা ফিরে পাওয়ার একটা দাবি। দেখুন, ভোট শুধু ইস্যুর ওপর হয় না। কে প্রার্থী হচ্ছেন, তার ভাবমূর্তি কেমন, মানুষ তাকে কতটা বিশ্বাস করছে, সেটাও একটা বড় ব্যাপার। চলুন এবার ২০২১ সালের ভোটের প্রধান দুই প্রার্থীর দিকে একবার তাকানো যাক। এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, এটা শুধু নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যের একটা নিরপেক্ষ চিত্র। একদিকে ছিলেন বিজেপির প্রার্থী নিখিল রঞ্জন দে। তার বয়স ছিল ৬৩, পেশায় ব্যবসায়ী। উনি নিজের সম্পত্তি দেখিয়েছিলেন প্রায় ৯.৭ লক্ষ টাকা, আর ওর বিরুদ্ধে ৪টে ফৌজদারি মামলা ছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিজিৎ দে ভৌমিক। তার বয়স ৪৬, পেশায় আইনজীবী। তিনি নিজের সম্পত্তি দেখিয়েছিলেন প্রায় ১.২৬ কোটি টাকা, আর তার বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা ছিল ১১টা। এই তথ্যগুলো ভোটারদের সামনে ছিল, আর তারা এর উপর ভিত্তি করেই নিজেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। অতীত নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু আসল কাজ তো ভবিষ্যৎ গড়া। ভোটারদের ক্ষোভকে যদি উন্নয়নের পথে কাজে লাগানো যায়, সেটাই তো সফল গণতন্ত্র। চলুন এবার একটা বাস্তবসম্মত পরিকল্পনার দিকে তাকানো যাক, যা কোচবিহার দক্ষিণের সমস্যাগুলোর সমাধান করে এলাকাটাকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা এখানে ৩টে নির্দিষ্ট প্রকল্পের কথা বলবো। ১. ৩১ আর ৩৪ নম্বর জাতীয় সড়কের আপগ্রেডেশন, যাতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। ২. একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব, যাতে স্থানীয় স্তরেই চাকরি তৈরি হয়। আর ৩. বন্যা আটকানোর জন্য মজবুত বাঁধ তৈরি করা, যাতে চাষিদের ফসল বেঁচে যায়। এই ৩টে প্রকল্পই এখানকার মূল সমস্যাগুলোর গোড়ায় আঘাত হানতে পারে। প্রথম প্রকল্পটা হল জাতীয় সড়ক নিয়ে। NH31 আর NH34 এর যে অংশগুলো বারবার বন্যায় ডুবে যায়, সেগুলোকে বন্যা প্রতিরোধী করে নতুন করে তৈরি করা। এতে খরচ হতে পারে আনুমানিক ২০০ কোটি টাকা, আর কাজটা ২ থেকে ৩ বছরের মধ্যে শেষ করা সম্ভব। এর ফলে কি হবে? সারা বছর ব্যবসা বাণিজ্য আর যাতায়াত চালু থাকবে। এটা এই অঞ্চলের অর্থনীতির শিরদাঁড়াকে সোজা করে দেবে। দ্বিতীয় প্রকল্পটা হল কৃষি প্রক্রিয়াকরণ হাব। এটা সরাসরি বেকারত্বের সমস্যাকে সমাধান করবে। এখানকার বিখ্যাত কালো নুনিয়া চালের জন্য একটা আধুনিক প্রসেসিং পার্ক আর কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। প্রায় ১৫০ কোটি টাকার এই প্রকল্পে সরাসরি প্রায় ৩,০০০ ছেলেমেয়ের চাকরি হবে। শুধু তাই নয়, চাষিরাও তাদের ফসলের জন্য ১৫ থেকে ২০% বেশি দাম পাবেন। কেন্দ্রীয় সরকারের কৃষি তহবিল আর জিআই ট্যাগের সুবিধা কাজে লাগিয়ে এটা করা সম্ভব। আর ৩ নম্বর প্রকল্পটা হল বন্যা আটকানো আর চাষিদের বাঁচানো। তোরসা আর জলঢাকা নদীর ওপর মজবুত দীর্ঘস্থায়ী বাঁধ তৈরি করা। এতে প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে, কিন্তু এর বদলে প্রতি বছর প্রায় ৫০,০০০ হেক্টর চাষের জমি বন্যা থেকে বাঁচবে। আর এর অর্থনৈতিক লাভটাও অতুলনীয়। প্রতি বছর বন্যার কারণে যে ৫০ কোটি টাকারও বেশি ফসল নষ্ট হয়, সেটা পুরোপুরি বাঁচানো যাবে। ভালো শাসন ব্যবস্থার মূল কথাই হল নাগরিককে সম্মান করা, মানুষের কাছে পৌঁছানো বা তাদের থেকে কোনো তথ্য নেওয়ার আগে তার উদ্দেশ্যটা স্পষ্ট করতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে। এটাই আমাদের দেশের তথ্য সুরক্ষা আইনের মূল কথা।
উন্নয়নের কোনো পরিকল্পনা মানুষের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের সাথে কথা বলে তাদের সম্মতি নিয়েই তা করা উচিত। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কোচবিহার দক্ষিণের মানুষের রায় একটা খুব স্পষ্ট বার্তা দিয়েছে। রাজনীতি শুধু ক্ষমতা দখলের খেলা নয়। রাজনীতির আসল উদ্দেশ্য হল মানুষের জীবনের সমস্যাগুলোর সমাধান করা, আর শাসনের কেন্দ্রে সব সময় মানুষকে রাখতে হবে। ভোটের আসল উদ্দেশ্য কি? শুধু ক্ষমতায় আসা, নাকি মানুষের ভরসা জিতে তাদের সমস্যার সমাধান করা? কোচবিহার দক্ষিণের মানুষ তাদের রায়ের মাধ্যমে এই প্রশ্নটাই তুলে ধরেছেন। এখন নেতাদের দায়িত্ব হল সেই আদেশের সম্মান রাখা।